এই স্বার্থের দুনিয়ায় সত্যিকারের ভালোবাসা পাওয়া মরুর বুকে এক ফোঁটা বৃষ্টির মতোই বিরল। তবুও দিন শেষে কিছু ভালো লাগে না। সে এখন বসে আছে উঠোনে। সকাল থেকে অনবরত বৃষ্টি পড়তেই আছে। দুপুর গড়িয়ে গেলেও থামার নাম পর্যন্ত নেই। আমিনা ভিজতে ভিজতে আঙিনার নালা পরিষ্কার করছে। বাড়ির পানি সব আটকে আছে। নালা পরিষ্কার করে দিলে বের হয়ে যাবে কিছুটা, নয়তো উঠোন ছুতে সময়ও নিবে না। করিম মিয়া আজ অলসতায় কাজে যায়নি, শুয়ে আছে অসময়ে। মানুষটা বিশ্রাম খুব কমই নাই, এই জন্য ডাকেনি কেউ। শিউলি একসময় বিরক্ত হয়ে পড়ল। সারাদিন ঘর থেকে বেরোতে পারেনি, কেমন হাঁসফাঁস লাগছে। ঘর থেকে ছাতাটা এনে আঙিনায় দাঁড়াতেই আমিনা ভ্রু কুঁচকে হুঙ্কার ছেড়ে বলল, ছাতা নিয়ে কই বাহির হইতেছিস? সেবার জ্বরের কথা ভুইলা গেছিস? ঘরে যা, শুয়ে থাক শিউলি। শিউলি শুনল না। জেদ সাথে কিছুটা মন খারাপ করে বলল, আম্মা, ঘরে আর ভালো লাগতেছে না। বৃষ্টিতে আর ভিজলাম না, সত্যি কইতাছি। শুধু মালাদের বাড়ি যাইমু আর আইমু। আমিনা বেগমের মন গড়ল। অনুমতি দিয়ে সাবধানী বাণী ছুড়ল, শিগগির আসবি, পানি যেন শরীরে ছোঁয়া না দেখি। আইসা আম্মা। শিউলি ছুটে বের হয়ে গেল। মালাদের বাড়ি কাছাকাছি হওয়াতে এক দৌড়ে গিয়ে থাকলো সেখানে। তাদের বাড়ি গিয়ে দেখে মালা বসে কাঁথা সেলাই করছে। শিউলি গিয়ে বসলো তার কাছে। নকশি কাঁথার ফুলগুলো সুন্দর লাগছে, সেও পারে সেলাই করতে। মালা উড়ে সেল দেখেই হাসলো। আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, এখন রুমাল সেলাই করেছি ওনার জন্য, দেখবি? শিউলি মাথা নাড়তেই মালা ওকে নিয়ে ঘরে ঢুকলো। টিনের বাক্সে যত্ন করে লুকিয়ে রাখা রুমালটা বের করলো। বড় অক্ষরে লেখা নাজির, আর দুপাশে নকশা করা ঢেউয়ের মতো। শিউলির রুমালটা সুন্দর লাগলো এবং তার মনেও ইচ্ছা জাগলো। সেই ইচ্ছে প্রকাশ করে মালাকে বলল, রেশমি সুতা দে আমাকে কিছু। কি করবি? ডাক্তার সাহেবের জন্য রুমাল সেলাই করবি? মালা চুপি চুপি হাসতে হাসতে বলল কথাটা। শিউলি লজ্জা পেল, সম্মতি জানালো। তুই নাজির ভাইজানের জন্যই সেলাই করতে পারলে আমার করলে দোষ কি? মালা কৌটা থেকে কিছু রেশমি সুতো শিউলির হাতে দিল, বলল, কোনো দোষ নাই। ভালোবাসার মানুষের লাইগা সামান্য কিছু করার মধ্যেও মেলা আনন্দ আছে। এই আনন্দ সার্থক হইব তিনি গ্রহণ করলে। শিউলি অবাক চিত্তে তাকিয়ে রইল মালার পানে। অবাক কণ্ঠে শুধালো, সখী, এত বুঝ হইল কবে? যেদিন থেকে জানবার পেরেছি তিনি আমাকে পছন্দ করেন। তাহলে চল যাই, নাজির ভাইকে রুমালটা দিয়া আসি। আমার যাইতে দিব না শিউলি, কাল স্কুলে যাওয়ার পথে দিয়া দিব। শিউলির সম্মতি জানিয়ে মালাদের বাড়ি থেকে বের হয়ে আসলো। পথে জিহানের সঙ্গে দেখা হলো। ও শিউলিকে দেখেই এগিয়ে আসলো। কিছুটা সময় নিয়ে অনুরোধী কণ্ঠে বলল, শিউলি, একটা কাজ করে দেবে? তুমি ছাড়া পাচ্ছি না আর কাউকে। না করিও না দয়া করে। শিউলি নিজেকে ছোট মনে হলো। একজন বড় মানুষ কি এমন কাজ যার জন্য এভাবে বলছে? মাস্টার বাড়ির ছেলে, যথেষ্ট সুনাম তার আছে, খারাপ কিছু বলবে না নিশ্চয়ই। শিউলি তাই বলল, না ভাইজান, আপনি বলুন আর কইরা দিতাছি। কি এমন কাজ যে এভাবে কইতাছেন? জিহান একটা চিঠি শিউলির সামনে ধরল, বলল, এটা পৌঁছে দিতে পারবে? পাপিয়ার হাতে যে কোনোভাবেই দিতে হবে। সম্ভব হলে উত্তর লিখতে বলিও। আমি কাল পর্যন্ত আছি এই গ্রামে। শিউলির মুখখানা ছোট হয়ে এলো। যা ভেবেছিল তার উল্টোটা হলো। চিঠিটা হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে রইল। মনে কত প্রশ্ন নাড়া দিল। শিউলি চুপ থাকতে না পেরে শুধালো, একজন বিবাহিত নারীকে চিঠি দেয়া ভালো কাজ নয়। জিহান ভাই, চিঠি নিশ্চয়ই প্রেমেরই হইব। আপনি কি করে এমন কাজ করবার পারেন? শিউলির কণ্ঠে বিস্ময়। ও কিছু জানে না জিহান আর পাপিয়ার সম্পর্কে, তাই এই বিস্ময়কর দৃষ্টি অস্বাভাবিক নয়। জিহান মাথা থেকে ছাতা নামিয়ে ফেলল, তাচ্ছিল্য হেসে বলল, প্রেমের চিঠি নয় রে, সে সময় পেরিয়ে এসেছি। প্রেম পরিণত হয়েছে ভালোবাসায়, যা আমি পাইনি। ভাগ্য তোমার মতো ভালো নয় যে। শিউলি পুরো কথাটা বুঝলো না, তাই আবারও শুধালো, আপনি পাপিয়া ভাবি সেই মানুষ যার কথা একবার আড়াল থেকে নিধি আপার মুখ থেকে শুনতে পাইছিলাম? জিহান মাথা নাড়ালো। শিউলির বিস্ময় আকাশ ছিল, বলতে পারল না আর একটা কথাও। অন্যায় জেনেও চিঠিখানা হাত থেকে নিয়ে পা বাড়ালো মাতব্বর বাড়ির দিকে। সাহেল কতটা অত্যাচার করে তা কেউ না জানলেও, এই বাড়ি আসা যাওয়া হওয়াতে সবটা না জানলেও অল্প স্বল্প দেখতে পায়, বুঝতেও পারে।
বড় মায়া লাগে ওর ফুলের মতন মেয়েটার এমন কষ্ট দেখে। এই সমাজ অবশ্য না জেনে বলবে সংসারে একটু একটু হয়, স্বামী গায়ে হাত তুললে সয়ে নিতে হবে। তাদের গায়ে হাত তোলাও নাকি অধিকার আছে, তাও যে কোনো কারণে। তখন ভর সন্ধ্যা, চারিদিকে আজানের শব্দে মুখরিত। এখন বৃষ্টি নেই, ছাড় দিয়েছে হয়তো ক্ষণিকের জন্য। শিউলি আজও একটা শালিকের ছানা পেয়েছে। মাতবর বাড়ি থেকে ফেরার পথে বড় তালগাছটার নিচে পড়েছিল একটা মৃত ছানা, আরেকটা জীবিত ছিল। আশেপাশে মা পাখিকে দেখতে পেল না। বৃষ্টির পানিতে ভিজে নাজেহাল অবস্থা ছানাটার। পাখা সবে গজেছে, খুব বড় হয়নি এখনো। এভাবে থাকলে শীতে মারা যাবে রাতের মধ্যেই। উড়তে পারবে না, নড়ছে শুধু একটু একটু। ছোট পাখনাগুলো ভিজে লেপ্টে আছে গায়ে। শিউলির পাখির প্রতি ভালোবাসা বরাবরই বেশি, তাই তো বড় মায়া হলো। আমিনা বেগমের নিষেধ থাকা সত্ত্বেও ছানাটাকে বাড়ি নিয়ে আসলো। লুকিয়ে চুলোর ধারে আগুন জ্বালিয়ে উষ্ণ আর্দ্রতায় কাঁপানো কিছুটা বন্ধ করলো। তখনই আমিনা বেগম কাঁধে বোঝা নিয়ে হাজির হলো। শিউলির বেখালি মনে নজরে পড়ল না। আমিনা বেগম উঠোনে উঠতে নিলেই ওর হাতে আবারও পাখি থেকে কিছুটা চেঁচিয়ে ধমকের সুরে বলল, শিউলি আবার পাখি নিয়ে আসছিস? তোরে কতবার কইছি পাখির চাও আনবি না বাড়িতে। পাখিদের খাঁচাই বন্দি নয়, খোলা আকাশে মানায়। শিউলি আমিনার কণ্ঠে চমকে উঠল, তবে ভয় পেল না। মায়ের প্রত্যুত্তরে জবাব দিল, আম্মা দেখো কেমন কাঁপতাছে, বাতাসে তাল গাছ থাইকা পইরা গেছে, একটা মইরাও গেছে, আর এটা কাঁপছিল শীতে, এজন্য নিয়ে আসছি। কয়দিন রাখি, উঠতে শিখলেই ছাইরা দিব। সত্যি। আমিনার মন নরম হলো। কঠোর মানুষ তিনি নন, তবুও বললেন, দুদিন বাদে সাইডা দেশ। মায়া জন্মালে আর সারবার পারবি না। মায়া বড় শত্রুর। শিউলি মাথা নাড়িয়ে ঘরে গেল। শুষ্ক কাপড় দিয়ে মুড়িয়ে রাখলো পাখির ছানাটাকে। উষ্ণটা দিতে দু হাতের আজলায় ধরে রাখলো। তখনই আমিনা বেগম শিউলির উদ্দেশ্যে বলে উঠল, শিউলি, কার কান্দনের আওয়াজ শোনা যাচ্ছে? শোন তো দেখি। তুমি শুনবার পাস নাকি? শিউলি কান পেতে শোনার চেষ্টা করলো, শুনতেও পেল। দূরে কাছে কেউ মনে হচ্ছিল প্রথমে, তবে একটু পরই আওয়াজ মুহূর্তেই তীব্র হলো। সে বলল, আম্মা, কেউ কাঁদতাছে বাইরে, চলো দেখি কারো কিছু হইল নাকি। শিউলি ছানাটাকে খাঁচায় রেখে ছুটে বেরিয়ে গেল। আমিনাও পিছু নিল। বুকের ভেতর ধুকপুক করছে। কান্দন অশনি সংকেত মনে করে, মনের কোথাও হলো তাই। শিউলি দৌড় থামল কান্নার শব্দের উৎসের কাছে। দক্ষিণে নদীর পাড়ের সামনে বসে সোহাগের মা কাঁদছে অঝরে। বুকে জড়িয়ে আছে সোহাগকে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, গাঙ্গে আমার বুকের ধন খাইলো রে, আমার মানিক কই গেল রে। ও আব্বাজান, কথা কও, তুই চুপ করে আছিস কেন বাপ? শাবানা বেগমের আহাজারিতে হাজির হলো গ্রামের প্রায় সকল মানুষ। বিকেল থেকে নিরুদ্দেশ ছিল সোহাগ। চারিদিকে খুঁজে না পেয়ে সঙ্গের কিছু ছেলের কথা অনুযায়ী নদীর পাড়ে কাদা তুলতে এসেছিল বলে শাবানা ও তার স্বামী সুলতান চারিদিকে খোঁজে। শেষে নদীর জলে লাল কাপড়ের মতন সঙ্গে কালো চুলের মাথা থেকে সুলতান দৌড়ে নামে নদীতে। দেখে তারই 10 বছরের সন্তান ভেসে আছে, ন্যাসপেস করছে শরীর, পেট ফুলে উঠেছে জলের কারণে। পাড়ে তুলে এনে পেটে চাপ দিয়ে জল বের করলেও কোনো আশা মেলে না। ইতিমধ্যে সোহাগ চলে গেছে আল্লাহ তাআলার কাছে। নিষ্পাপ শিশু জান্নাতের ফুল হয়ে রবে। এদিকে শাবানায় আহাজারি কমছে না। শিউলিও কেঁদে ফেলে নিষ্পাপ মুখটার দিকে চেয়ে। সোহাগের সঙ্গে কত খেলেছে। এই সেদিন নদীর থেকে কাদা নিয়ে গিয়ে বলেছিল ওকে, বুবু মাটির পুতুল বানিয়ে দাও না। শিউলি হেসে বলেছিল, বড় হলে বিয়ে দিয়ে পুতুল বউ আনবে তোর জন্য। প্রতিবেশী হলেও মায়া আছে গভীর। আমিনাও নিঃশব্দে কাঁদছে। শিউলি সোহাগের পাশে বসলো, তাকালো মুখটার পানে। কিছু দোয়া দরুদ পাঠ করলো মনে মনে। মালা এসেছে খানিক পরে। সে নিজেও কাঁদছে বসে। সোহাগের জন্য সকলের চোখে জল। মৃত মানুষের জন্য সবাই কাঁদে, সকলের চোখে জলও আসে। এদিকে শাবানা শাশুড়ি সব দোষ দিতে শুরু করলো শাবানার সঙ্গে। সুলতানও রেগে তাল মেলালো। হিতাহিত জ্ঞান হারিয়ে সন্তানের লাশের সামনে চুলের গোড়া ধরে মারতে গেল। দু একটা মারতে সকলে এগিয়ে এসে ছাড়িয়ে নিল। শিউলি দৌড়ে গিয়ে বলল, চাচা, এ আপনার কেমন আচরণ? মানতে কষ্ট হলেও এও সত্য, সবই সৃষ্টিকর্তার হাতে। সন্তানের জন্য দোয়া না করে মারতে আসছেন কি জন্যে? কোনো মা চায় না সে সন্তান হারা হোক, কিন্তু ভাগ্যের লিখন বদলাবে কে? সুলতান নিশ্চুপ বসে পড়ল উঠোনে। চোখে জল থই থই করছে। আড়ালে মুছে নিচ্ছে সে।
একটা মাত্র সন্তান তাকে হারিয়ে শাবানার আহাজারি প্রতিনিয়ত বাড়তেই আছে। কণ্ঠ বের হচ্ছে না, তবুও পাগলের ন্যায় বিলাপ করতে আছে। দৌড়ে যাচ্ছে ছেলেকে কোলে নিতে। সোহাকে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে। কবর খুঁড়ছে কিছু জনে। মাটি রাত্রেই হবে। আজ শুক্রবার হওয়াতে মাহাদের কাজ নেই। হসপিটালে দৌড়ঝাঁপ করে তার ব্যস্ত জীবন কাটছে। ব্যস্ততার মাঝেও ভোলেনি শিউলিকে। নিত্যদিনই মনে পড়ে তার সোনার কন্যাকে। চিঠি লিখে রাখে, যেখানে অব্যক্ত শত কথা লেখা আছে। একদিন সবটা দেবে শিউলির হাতে। অবসর দিনে দুপুরের খাওয়া শেষ করে ঘরের মধ্যে বসে পেন্সিল হাতে সঙ্গে রং তুলি নিয়েও বসেছে মাহাত। ছোটবেলা থেকে ছবি আঁকার সুনাম আছে বেশ। জীবনে দুটো মানুষের ছবি এঁকেছিল অনেক আগে। মা এবং বাবার ছবি এঁকে স্কুলে পুরস্কারও পেয়েছিল। তারপর আর ছবি আঁকেনি। সেই ছবি আঁকার প্রতি আজ হুট করে টান অনুভব করলো। তাই তো রং ও তুলি পেন্সিল নিয়ে বসেছে। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত ছবি আঁকতে সক্ষম হলো। একদম ওর মন মতো হলো। তাই তো অধর জুড়ে হাসির ছেলে। স্ক্রেচে আঁকা ছবিটিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে। বয়স 15, সবে কিশোরী। শরীরে জড়ানো ছোট ফুলের রঙিন শাড়ি। দীঘল কালো কেশে রক্তের ন্যায় লাল জবা গুজে রাখা আছে। চোখ দুটো ঈষৎ কালো। ছবিটির দিকে তাকিয়ে মাহাদের অধরে প্রফুল্লের হাসির রেখা দেখা দিল। অস্পষ্ট কণ্ঠে বলল, একদম আমার সোনার কন্যার মতোই লাগছে। জীবন্ত সোনার কন্যার প্রতীক্ষায় আমার হৃদয় শূন্যতা অনুভব করছে। হঠাৎ ছবির মাঝে কিছু একটা ফাঁকা অনুভব করলো, যা সে ধীর কণ্ঠে আওড়ালো। কি যেন নাই মনে হচ্ছে। কপালে টিপ নাই, টিপ দিলে ছবিটা আরো সুন্দর লাগবে। অনাকাঙ্ক্ষিত উত্তরে মাহাত ছবি হাতে নিয়ে পিছনে তাকালো। অবশ্য কণ্ঠ চিনতে আর এক মুহূর্ত সময় লাগেনি, সেকেন্ডেই যথেষ্ট। দরজার কাছে একজন মধ্যবয়সী শাড়ি পরিহিত নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেখতে অতীব সুন্দরী। কেউ দেখলে বলে না 29 বছর বয়সে একটা ছেলে আছে তার। তিনি মাহাদের মা, মহিমা রহমান। চায়ের কাপ হাতে তিনি মাহাদের দিকে এগিয়ে আসলো। মাহাদ হাতের ছবিটায় রং তুলি দিয়ে লাল টিপ পরিয়ে দিল কপালে। মহিমা রহমান এবার ছেলের দিকে তাকালেন। ভ্রু কুঁচকে জানতে চাইল, এই মেয়ে কে? প্রশ্ন ছুড়ে উত্তরের আশায় অধিক আগ্রহে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। মাহাদ নিজের আঁকা ছবিটার দিকে তাকিয়ে মুচকি হাসল। ভনিতা ছাড়ায় মায়ের দিকে চেয়ে বলে দিল, ভাটি অঞ্চলে ফেলে আসা সোনার কন্যা, যাকে আমার মনে লেগেছে। হৃদয়ে তার জন্য ভালোবাসা জেগেছে। আমি তাকে বিয়ে করতে চাই মা। তোমাকে বলার সময় পাচ্ছিলাম না। 1 মাসের মধ্যে ওই গ্রামে ফিরে যাব শিউলিকে নিতে। তুমি আমার সঙ্গে যাবে না? মাহাদের এমন কথা আশ্চর্যের হলেও মহিমা বেশ খুশি হলো। তবে শিউলির বিষয়ে সব শুনে চুপসে গেল। তিনি ভেবেছিলেন এই শহরের কেউ হবে হয়তো, কিন্তু সবটা ভিন্ন। এবার তিনি চিন্তিত হয়ে বললেন, তোমার বাবা মানতে চাইবে কি? মেয়েটার বয়সও কম, লেখাপড়া স্কুলের গণ্ডি পেরোয়নি। অমন প্রত্যন্ত গ্রামে বিয়ে কিভাবে সম্ভব? তুমি আমাদের একমাত্র সন্তান। স্বপ্ন অনুষ্ঠান করে বিয়ে দেব সবাইকে জানিয়ে। শেষ কথায় ওনার নিজেরও মুখ কালো হলো। ছেলে ডাক্তার, তার সঙ্গে অজপাড়া গায়ের মেয়েকে তারা মানলেও প্রতিবেশীরা কথা শোনাতে ছাড়বে না মোটেও। তার উপর মাহাদের বাবা সম্মানের সহিত বাঁচালো। মানুষকে অপছন্দ না করলেও অমন গ্রামে মেনে নেবে কিনা এই নিয়ে চিন্তা হলো। মাহাত চেয়ার থেকে উঠে মায়ের সম্মুখে দাঁড়িয়ে ভরসা নিয়ে আবদার করলো, আম্মা, তুমি বাবাকে বোঝাবে। আমার আস্থা আছে তোমার উপরে। তোমার বিয়েও তো হয়েছিল 13 বছর বয়সে। 15 বছর বয়সে আমাকে সামলিয়েছো, বড় করেছো একা হাতে। তবে এখন কেন ভয় পাচ্ছ? বিয়ের কথা আরও পরে এগোতাম, কিন্তু গ্রামের দিকে 13-14 হলেই মেয়েদের বিয়ে দেয়। এজন্য ভয় হয়। আমার সোনার কন্যাকে চাই আম্মা। তাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। ছেলের এমন আবদারে গলে গেলেন মহিমা। একমাত্র ছেলে কখনো জোর দাবি করে কিছু চায়নি। বিস্মিত হয়েছেন খানিক আগেই। গম্ভীর স্বভাবের ছেলে হঠাৎ করে এত বেপরোয়া হয়েছে। নিশ্চয়ই মেয়েটার মধ্যে জাদু আছে। মহিমা ভাবনা থেকে বেরিয়ে মাহাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে ভরসার সহিত বলে, ঠিক আছে, আমি দেখছি সবটা। তোর বাবা হসপিটালে কিছু কাজে ব্যস্ত আছে। চিন্তায় রাতে ঘুমাই না পর্যন্ত। চাপ কমলেই বলে দেব সুযোগ মতো। মহিমা রহমান ঘর থেকে বেরিয়ে গেলেন। গল্পের মাঝে চা ঠান্ডা হয়ে গেছে কিছুটা। উষ্ণ গরম চায়ের কাপে চুমুক দিল মাহাত। তারপর টেবিলের ওপরে শিউলি রাখা ছবিটার ওপর হাত বুলালো। মনে হচ্ছে আশেপাশে সে আছে,
চোখ দুটো তাকেই দেখছে, হাসছে খিলখিলিয়ে। মাহাত নিজের ভাবনার মাঝে স্মিত হেসে বলে উঠল, অপেক্ষা বড় যন্ত্রণার, তার চেয়েও বেশি যন্ত্রণার তোমাকে দেখতে না পাওয়ার তৃষ্ণা, সোনার কন্যা।